অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার 50 লাখ ডোজ টিকা 27 জানুয়ারি থেকে নিবন্ধন। 10 মাস পর মন্ত্রিসভার বৈঠকে সশরীরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাহাজ উন্নয়ন নীতিমালা অনুমোদন। ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করে অস্ট্রেলিয়ার পরই বাংলাদেশ, শেষ ওয়ানডেতে 120 রানে জয়। ফার্স্ট ইনস্টিটিউট ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাতের 21 সংবাদে আপনাদের সাথে আছি আমি রাজিউর রহমান। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এসেছে সরকারের কেনা অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা টিকার 50 লাখ ডোজের প্রথম চালান। সেরাম ইনস্টিটিউট থেকে এয়ার ইন্ডিয়ার একটি বিমানে ঢাকায় পৌঁছায় টিকা। বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক জানিয়েছেন, সব প্রক্রিয়া ঠিক থাকলে 48 ঘন্টা পর থেকেই সারা দেশে সিভিল সার্জন কার্যালয়ে পৌঁছে যাবে এই টিকা। বিস্তারিত দীপু শিকদারের রিপোর্টে। সোমবার সকাল 11টার কাছাকাছি সময়ে ভারত থেকে ঢাকায় পৌঁছায় করোনার টিকাবাহী এয়ার ইন্ডিয়ার বিমানটি। এই টিকা দেশে আনা হয়েছে সেরামের পরিবেশক বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের মাধ্যমে। করোনা ভাইরাসের টিকাগুলো বিমান থেকে নামিয়ে বেক্সিমকোর বিশেষ ফ্রিজার ভ্যানে তোলা হয়। 9টি ফ্রিজার ভ্যান এরপর চলে যায় টঙ্গীতে বেক্সিমকোর ওয়্যার হাউসে। সেখানে প্রতিটি টিকা পরীক্ষা করে দেখা হবে। বেক্সিমকো শীর্ষ নির্বাহী নাজবুল হাসান পাপন জানান, স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা টিকার কার্টুনগুলো প্রথম দেখবেন। পরীক্ষা শেষে জেলায় পাঠানো হবে করোনা টিকা। বহনের সময় কোনো ক্ষয়ক্ষতি হলে তার দায় নেবে বেক্সিমকো। প্রত্যেকটা ব্যাচের স্যাম্পল আমরা ড্রাগ টেস্টিং ল্যাবরেটরিতে পাঠাবো। ওখানটায় যদি ওনারা সব ঠিক থাকে তাহলে আমাদেরকে ছাড়পত্র দিবে। ছাড়পত্র দেওয়ার সাথে সাথে আমরা সেই ভ্যাকসিনগুলা প্রত্যেকটা ডিস্ট্রিক্টে গিয়ে আমরা পৌঁছে দিয়ে আসবো। যদি ওটার ভিতরে কোনো ড্যামেজ, শর্টেজ বা কোনো রকমের সমস্যা থাকে, সেইগুলা আমরা বেক্সিমকো ফার্মার নিয়ে তাদের সরকারকে রিপ্লেস করে দেবে। স্বাস্থ্য অধিদপ্তর এবং ওষুধ প্রশাসনের কর্মকর্তারা জানান, নিয়ম মেনে সারা দেশে বিতরণ করা হবে এই টিকা। 2 ডিগ্রি রাখার যে ডিভাইসটা, টেম্পারেচারটা মনিটরিং ডিভাইসটা, ওটা দেখব ওটা ঠিক আছে কিনা। ডিস্ট্রিবিউশনও ঠিকমতো হবে, যেভাবে প্রোটোকল দেওয়া আছে সেভাবে সবগুলো জেলায় চলে যাবে। সেরামের তৈরি অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ডের 3 কোটি ডোজ কিনতে গত নভেম্বরে চুক্তি হয়। আগামী 6 মাসের মধ্যে এই টিকা পাবে বাংলাদেশ। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। নিবন্ধন ছাড়া কেউ পাবে না কোভিড-19 ভ্যাকসিন। আগামী 27 জানুয়ারি টিকাদান কর্মসূচির উদ্বোধনের সাথেই শুরু হবে নিবন্ধন কার্যক্রম। স্বাস্থ্য নির্দেশিকা অনুযায়ী কোভিড আক্রান্ত ব্যক্তি, 18 বছরের কম বয়সী এবং অন্তঃসত্ত্বা নারী নিতে পারবে না এই টিকা। প্রধানমন্ত্রীর কার্যালয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ভ্যাকসিন ম্যানেজমেন্ট সিস্টেম সুরক্ষার আদ্যপান্ত তুলে ধরে এসব তথ্য দেন সংশ্লিষ্টরা। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। কোভিড থেকে সুরক্ষায় এসে গেছে ভ্যাকসিন। এখন নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করলে পাওয়া যাবে টিকা। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ বিশেষজ্ঞদের সহায়তায় তৈরি করেছে সুরক্ষা নামে একটি ওয়েব পোর্টাল, যাতে নিবন্ধনের পাশাপাশি মজুদ থাকবে টিকা গ্রহণকারী ব্যক্তির স্বাস্থ্য সংক্রান্ত তথ্য। প্রধানমন্ত্রীর কার্যালয়ে ওয়েব পোর্টাল ব্যবহার করে নিবন্ধনের কৌশল তুলে ধরেন সংশ্লিষ্টরা। ডেট অফ বার্থ এবং এনআইডি দুটো যদি না মিলে তাহলে কিন্তু রেজিস্ট্রেশন হচ্ছে না। তারপরে তৃতীয় ফ্যাক্টর কি, ওয়ান টাইম পাসওয়ার্ড। সো ওই নাম্বারে আসতে হবে যেটা আপনার কাছে আছে, হাতে আছে। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব জানান, প্রক্রিয়াটিতে স্বচ্ছতা নিশ্চিত করা যাবে। ভারতের বাইরে সবচেয়ে স্বল্প মূল্যে, বিশ্বের সবচেয়ে স্বল্প মূল্যে আমরা পাচ্ছি। সেটাও কিন্তু আমি মনে করি যে একটি চমৎকার কাজ হয়েছে। তার ভিতরে 20 লক্ষ তো আমাদের উপহারও রয়েছে। ভ্যাকসিন পেতে কিছু শর্ত দেওয়া হয়েছে, তবে শর্তগুলো সবই স্বাস্থ্য সুরক্ষা সংক্রান্ত। গর্ভবতী নারী এবং শিশুদের উপরে 18 বছরের নিচে এই টিকার পর্যাপ্ত তথ্য নেই, সেই জন্য আমরা এই মুহূর্তে দিচ্ছি না। কেউ যদি এখন কোভিড আক্রান্ত থাকেন তাকেও দেওয়া যাবে না। ভবিষ্যতেও ভ্যাকসিনেশনের ক্ষেত্রে আমরা এটাকে রোল মডেল হিসাবে ধরে নিয়ে আমরা এগোতে পারবো। কাজে আমরা ডিসকারেজ করব, কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে কি হবে সেটা আমরা জানি না। তবে আমরা এখন পর্যন্ত বলছি আমরা এই অ্যাপসের বাইরে কাউকে অ্যালাউ করব না। প্রথম দিনে রাজধানীর 5টি হাসপাতালে 100 জন করে মোট 500 জনকে টিকা দেওয়া হবে। পরে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকে সারা দেশে এ কার্যক্রম চালু হবে। একটা ভ্যাকসিনেশন সার্টিফিকেটও গ্রহণ করতে পারবেন। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা।
কোভিড-19-এ 24 ঘন্টায় মারা গেছে আরও 18 জন। এ নিয়ে মোট মৃত্যু 8,041। দেশে করোনায় মৃত্যু হার 4.06%। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী 325তম দিনে দেশে 200 ল্যাবে করোনা পরীক্ষা হয়েছে 14,829। এর মধ্যে শনাক্তের সংখ্যা 602, মোট শনাক্ত 5,32,401। নতুন 566 জন সহ সুস্থ 4,76,979। এ পর্যন্ত শনাক্তের হার 14.1%, সুস্থতার হার 89.59% এবং মৃত্যু হার 1.51%। 2025 সালের মধ্যে $4 বিলিয়ন রপ্তানির লক্ষ্যমাত্রার সামনে রেখে জাহাজ নির্মাণ শিল্প উন্নয়ন নীতিমালার খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এছাড়া পর্যটন অপারেটর ও ট্যুর আইন 2020-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয় মন্ত্রিসভার বৈঠকে। জাতীয় সংসদে মন্ত্রিসভা কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। করোনা ভাইরাস মহামারীর মধ্যে প্রায় 10 মাস পর মন্ত্রিসভা বৈঠকে সশরীরে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তহিদুর রহমানের রিপোর্ট। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক। এতে চূড়ান্ত অনুমোদন পায় বাংলাদেশ ট্যুর অপারেটর ও ট্যুর গাইড সম্পর্কিত আইনের খসড়া। এছাড়া শিল্প প্রতিষ্ঠানে দুর্ঘটনা এড়াতে বয়লার আইন 2020-এর খসড়ায়ও নীতিগত অনুমোদন দেয় মন্ত্রিসভা। 2041 সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়তে নৌ পরিবহন খাতের ব্যাপক উন্নয়ন করতে চায় সরকার। এ লক্ষ্যে জাহাজ নির্মাণ শিল্পকে এগিয়ে নিতে খসড়ার নীতিমালার অনুমোদন দেয় মন্ত্রিসভা। দেশীয় জাহাজ উৎপাদনের সক্ষমতা অর্জন, দেশের জাহাজ নির্মাণ শিল্পকে বিশ্ব জাহাজ নির্মাণ শিল্পের উপযুক্ত অংশীদার হিসেবে গড়ে তোলা। নীতিমালা বাস্তবায়নের মধ্য দিয়ে বছরে 2025 সালের মধ্যে অন্তত $4 বিলিয়ন জাহাজ রপ্তানির আশা করছে সরকার। জাহাজ শিল্পের উন্নয়নে সহজ শর্তে ঋণ সহ বেসরকারি উদ্যোক্তাদের বিশেষ সহায়তা দেওয়া হবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। অধিক কর্মসংস্থান সৃষ্টি, আমদানি নির্ভরতা হ্রাস, রপ্তানি আয় বৃদ্ধিকরণ সহ জাহাজ নির্মাণ শিল্পের টেকসই বিকাশ ত্বরান্বিত করার জন্য শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগে একটি সময়োপযোগী কর্মপরিকল্পনা সহ জাহাজ নির্মাণ শিল্প উন্নয়ন 2020-এর খসড়া ও বাংলা ইংরেজি প্রণয়ন করা হয়েছে। এছাড়া সরকারি কর্পোরেশন আইন প্রণয়নের বিষয়ে মন্ত্রিসভায় গঠিত কমিটি পুনর্গঠনের প্রস্তাবের অনুমোদন দেওয়া হয় বৈঠকে। দায়িত্ব, কর্তব্য এগুলো যেন একটা সিমিলারিটিস থাকে। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। পিকে হালদার সহ 33 জনের বিরুদ্ধে মামলা, 2 সহযোগী রিমান্ডে, অবন্তিকাকে জিজ্ঞাসাবাদ। খবর আমন্ত্রণ রাতের 21-এর সংবাদে। ভুয়া ও কাগুজে 5টি প্রতিষ্ঠানের নামে ঋণ অনুমোদন ও আত্মসাতের অভিযোগে বিদেশে পালিয়ে থাকা পিকে হালদার সহ 33 জনের বিরুদ্ধে 5টি মামলা করেছে দুদক। এদিকে পিকে হালদারের বান্ধবী অবন্তিকা বড়ালকে 3 দিনের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে সংস্থাটি। আর গ্রেপ্তার অপর 2 সহযোগী উজ্জ্বল ও রাশেদুলের 5 দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বিস্তারিত দীপু সারওয়ারের রিপোর্টে। 3,500 কোটি টাকা আত্মসাৎ ও অর্থ পাচারের অভিযোগ নিয়ে কানাডায় পলাতক আছেন রিলায়েন্স ফাইন্যান্স ও এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক পিকে হালদার। আলোচিত এই অর্থ পাচারকারী ও তার 32 সহযোগীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা 1-এ 5টি মামলা হয়েছে। মামলায় ভুয়া ও কাগুজে প্রতিষ্ঠানের নামে 351 কোটি টাকার ঋণ অনুমোদন ও আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। আনান কেমিক্যাল লিমিটেড এর নামে 70 কোটি 82 লক্ষ টাকা, সুদাখা প্রপার্টিস লিমিটেডের নামে 69 কোটি 80 লক্ষ টাকা, মেসার্স বর্ন এর নামে 66 কোটি 98 লক্ষ টাকা, রহমান কেমিক্যালস লিমিটেডের নামে 54 কোটি 55 লক্ষ টাকা, মুন এন্টারপ্রাইজের নামে 83 কোটি 84 লক্ষ টাকা, মোট 350 কোটি 99 লক্ষ টাকা আত্মসাৎ ও মানি লন্ডারিংয়ের অভিযোগে মামলা 5টি দায়ের হয়েছে। এদিকে পিকে হালদারের অর্থ পাচারের সহযোগী তার বান্ধবী অবন্তিকা বড়ালকে 3 দিনের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে দুদক। জিজ্ঞাসাবাদের জন্য সোমবার দুপুরে অবন্তিকাকে কাশিমপুর কারাগার থেকে বিশেষ নিরাপত্তায় রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে নিয়ে আসা হয়।
রোববার গ্রেপ্তার হন পিকে হালদারের আরও 2 সহযোগী, পিপুলস লিজিংয়ের সাবেক চেয়ারম্যান উজ্জ্বল কুমার নন্দী ও ইন্টারন্যাশনাল লিজিংয়ের সাবেক এমডি রাশেদুল হক। সোমবার তাদের আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হলে 5 দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। কানাডায় পালিয়ে থাকা পিকে হালদারকে গ্রেপ্তারে ইতিমধ্যে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করা হয়েছে। তার মা লীলাবতী হালদার সহ 25 জনের বিরুদ্ধে দেশ থেকে নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। দীপু সারোয়ার, 21 টেলিভিশন, ঢাকা। কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভা নির্বাচনে জ্যেষ্ঠ বিচারিক হাকিমের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের জন্য অনুতাপ প্রকাশ করে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন জেলার পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত। হাইকোর্টের তলবে হাজির হয়ে সোমবার তিনি আইনজীবীর মাধ্যমে আদালতের কাছে ক্ষমা প্রার্থনা করেন। বিচারপতি মামুনুর রহমান ও বিচারপতি খিজির হায়াতের ভার্চুয়াল বেঞ্চ পুলিশ সুপারকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিয়ে আগামী 17 ফেব্রুয়ারি পরবর্তী শুনানির তারিখ রেখেছেন। বিস্তারিত শাকের আরজু রিপোর্টে। নির্বাচনী দায়িত্ব পালনের সময় কুষ্টিয়ার একজন বিচারকের সঙ্গে এসপির অসৌজন্যমূলক আচরণে দেশব্যাপী শুরু হয় আলোচনা সমালোচনা। এমন আচরণে হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এসপিকে তলব করেন। সোমবার হাজির হয়ে আচরণের জন্য অনুতাপ প্রকাশ করে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত। শুনানির পুরো সময় দাঁড়িয়ে থাকেন পুলিশ সুপার। প্রতিবেদনে তিনি জানান, ঘটনার দিন ম্যাজিস্ট্রেটকে তিনি চিনতে পারেননি, তাই অনিচ্ছাকৃত ভুল হয়েছে। ভবিষ্যতে তিনি দায়িত্ব পালনে আরও সতর্ক হবেন বলে উল্লেখ করেন। উনি নিঃশর্ত ক্ষমা চান, উনার দরখাস্তটি মঞ্জুর করেন এবং পরবর্তী আদেশের জন্য 17/2/2021 ধার্য করেন। শুনানির এক পর্যায়ে হাইকোর্ট বেঞ্চ পুলিশ সুপারকে বলেন, কারোর জন্য ভীতিকর না হয়ে তাদের কর্মকাণ্ডে মানুষের বন্ধু হতে হবে। পরে আদেশে পুলিশ সুপারকে সতর্ক করেন হাইকোর্ট। কোনোভাবেই এমন কোনো কিছু না করেন যাতে জনগণ তাদেরকে ভয় পায়, এবং উনি খুব ক্লিয়ারলি একটা ওয়ার্ড ইউজ করেছেন যে আমরা যে পুলিশ স্টেটে যেন বসবাস করছি এইরকম কোনো ফিলিংস যেন কোথাও কোনোদিন না দেওয়া হয়। ঘটনার দিন এসপির দুর্ব্যবহার দেখে ফেলা প্রিজাইডিং অফিসারকে নিরাপত্তার নির্দেশ দেন হাইকোর্ট। এলাকার যত সাংবাদিকরা আছেন বা সংবাদকর্মীরা আছেন যারা ওখানে কাজ করছেন, তাদের কাউকে যেন হয়রানি করা না হয়, তাদেরকে যেন কোনো রকমের হ্যারাসমেন্টের শিকার করা না হয় এই ঘটনার প্রেক্ষিতে, কারণ প্রতিহিংসা পরায়ণ হয়ে অনেক কিছুই করা যেতে পারে, এবং এসপি সাহেব সে আন্ডারটেকিং দিয়ে গিয়েছেন। গত 16 জানুয়ারি ভেড়ামারা পৌরসভা নির্বাচনে দায়িত্ব পালন করার সময় জ্যেষ্ঠ বিচারিক হাকিম মোহাম্মদ মহসিন হাসানের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে গত 20 জানুয়ারি পুলিশ সুপার এসএম তানভীর আরাফাতকে তলব করেন উচ্চ আদালত। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা। ভারতের অসামরিক খেতাব পদ্মশ্রী পেলেন 2 বাংলাদেশি সাহিত্যিক সঞ্জিদা খাতুন ও বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল কাজী সাজ্জাদ আলী জহির। প্রতিবছর প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ভারত সরকার এই পুরস্কার ঘোষণা করে। এবার বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনের অন্যতম ব্যক্তিত্ব সঞ্জিদা খাতুন এই সম্মাননা পেয়েছেন। তিনি একাধারে রবীন্দ্রসঙ্গীত শিল্পী, লেখক, গবেষক, সংগঠক, সংগীতজ্ঞ ও শিক্ষক। বর্তমানে ছায়ানটের সভাপতি ও জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের প্রতিষ্ঠাতা সদস্য। অন্যদিকে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল কাজী সাজ্জাদ আলী জহির 71-এর মুক্তিযুদ্ধে সাহসিকতার জন্য বীর প্রতীক খেতাব পান। মুক্তিযুদ্ধ শুরুর পর 71-এর আগস্টের শেষ দিকে পাকিস্তান থেকে পালিয়ে ভারতে এসে মুক্তিযুদ্ধে যোগ দেন। আর এর সাথে শেষ করছি রাতের 21-এর সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। এলো অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার 50 লাখ ডোজ টিকা, 27 জানুয়ারি থেকে নিবন্ধন। 10 মাস পর মন্ত্রিসভার বৈঠকে সশরীরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাহাজ উন্নয়ন নীতিমালা অনুমোদন। এবং ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করে অস্ট্রেলিয়ার পরই বাংলাদেশ শেষ ওয়ানডেতে 120 রানে জয়। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21.tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। 21-এর খবর দেখুন, 21-এর সাথে থাকুন। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।